নমস্কার, ফিরে এলাম আমার জীবন স্মৃতি পাঠের সপ্তম পর্ব নিয়ে। আজ আমি যেটি পাঠ করব তার নাম বাড়ির আবহাওয়া। এটি আমি দুটি পর্বে পাঠ করব। রবীন্দ্রনাথের জীবনের এই সুন্দর অধ্যায়টুকুতে যেখানে তার বড় হয়ে ওঠা আমরা দেখতে পাই, সেখানে তিনি বাড়ির আবহাওয়া কেমন ছিল, অর্থাৎ ঠাকুরবাড়ি তখন কেমনভাবে পরিচালিত হতো এবং সেখানে ছোটদের স্থানই বা কী ছিল, সেটাই উনি অত চমৎকার করে আমাদের শুনিয়েছেন। সেটাই এখন আমরা পাঠ করব। বাড়ির আবহাওয়া। ছেলেবেলায় আমার একটা মস্ত সুযোগ এই ছিল যে বাড়িতে দিনরাত্রি সাহিত্যের হাওয়া বহিত। মনে পড়ে, খুব যখন শিশু ছিলাম বারান্দার রেলিং ধরিয়া একদিন সন্ধ্যার সময় চুপ করিয়া দাঁড়াইয়া থাকিতাম। সম্মুখের বৈঠকখানা বাড়িতে আলো জ্বলিতেছে, লোক চলিতেছে, দ্বারে বড় বড় গাড়ি আসিয়া দাঁড়াইতেছে। কি হইতেছে ভালো বুঝিতাম না, কেবল অন্ধকারে দাঁড়াইয়া সেই আলোকমালার দিকে তাকাইয়া থাকিতাম। মাঝখানে ব্যবধান যদিও বেশি ছিল না, তবু সে আমার শিশু জগৎ হইতে বহু দূরের আলো। আমার খুড়তুতো ভাই গণেন্দ্র দাদা তখন রামনারায়ণ তর্করত্নকে দিয়া নবনাটক লিখাইয়া বাড়িতে তাহার অভিনয় করাইতেছেন। সাহিত্য এবং ললিত কলায় তাহাদের উৎসাহের সীমা ছিল না। বাংলার আধুনিক যুগকে যেন তাহারা সকল দিক দিয়াই উদ্বোধিত করিবার চেষ্টা করিতেছিলেন। বেশে ভূষায়, কাব্যে, গানে, চিত্রে, নাট্যে, ধর্মে, স্বাদেশিকতায় সকল বিষয় তাহাদের মনে একটি সর্বাঙ্গ সম্পূর্ণ জাতীয়তার আদর্শ জাগিয়া উঠিতেছিল। পৃথিবীর সকল দেশের ইতিহাস চর্চায় গণদাদার অসাধারণ অনুরাগ ছিল। অনেক ইতিহাস তিনি বাংলায় লিখিতে আরম্ভ করিয়া অসমাপ্ত রাখিয়া গিয়াছেন। তাহার রচিত বিক্রমোর্বশী নাটকের একটি অনুবাদ অনেকদিন হইল ছাপা হইয়াছিল। তাহার রচিত ব্রহ্মসঙ্গীতগুলি এখনও ধর্মসঙ্গীতের শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়া আছে। গাহে তাহার নাম, রচিত যাঁর বিশ্বধাম, দয়ার যাঁর নাহি বিরাম, ঝরে অবিরত ধারে। বিখ্যাত গানটি তাহারই। বাংলায় দেশানুরাগের গান ও কবিতার প্রথম সূত্রপাত তাহারাই করিয়া গিয়াছেন। সে আজ কতদিনের কথা যখন গণদাদার রচিত লজ্জায় ভারত যশ গাহিব কি করে গানটি হিন্দু মেলায় গাওয়া হইত। যুবা বয়সেই গণদাদার যখন মৃত্যু হয় তখন আমার বয়স নিতান্ত অল্প, কিন্তু তাহার সেই সৌম্য গম্ভীর উন্নত গৌরকান্ত দেহ একবার দেখিলে আর ভুলিবার জো থাকে না। তাহার ভারী একটা প্রভাব ছিল। সে প্রভাবটি সামাজিক প্রভাব। তিনি আপনার চারিদিকে সকলকে টানিতে পারিতেন, বাঁধিতে পারিতেন। তাহার আকর্ষণের জোরে সংসারের কিছুই যেন ভাঙিয়া চুরিয়া বিশ্লিষ্ট হইয়া পড়িতে পারিত না। আমাদের দেশে একজন এরকম মানুষ দেখিতে পাওয়া যায়। তাহারা চরিত্রের একটি বিশেষ শক্তি প্রভাবে সমস্ত পরিবারের অথবা গ্রামের কেন্দ্রস্থলে অনায়াসে অধিষ্ঠিত হইয়া থাকেন। ইহারাই যদি এমন দেশে জন্মিতেন যেখানে রাষ্ট্রীয় ব্যাপারে, বাণিজ্য ব্যবসায়ে ও নানাবিধ সর্বজনীন কর্মে সর্বদাই বড় বড় দল বাঁধা চলিতেছে, তবে ইহারা স্বভাবতই গণনায়ক হইয়া উঠিতে পারিতেন। বহু মানবকে মিলাইয়া একটি প্রতিষ্ঠান রচনা করিয়া তোলা বিশেষ এক প্রকার প্রতিভার কাজ। আমাদের দেশে সেই প্রতিভা কেবল একটি বড় বড় পরিবারের মধ্যে অখ্যাতভাবে আপনার কাজ করিয়া বিলুপ্ত হইয়া যায়। আমার মনে হয় এমন করিয়া শক্তির বিস্তর অপব্যয় ঘটে। এ যেন জ্যোতিষ্কলোক হইতে নক্ষত্রকে পড়িয়া তাহার দেশলাই কাঠির কাজ উদ্ধার করিয়া লওয়া। ইহার কনিষ্ঠ ভাই গুণদাদাকে বেশ মনে পড়ে। তিনিও বাড়িটিকে একেবারে পূর্ণ করিয়া রাখিয়াছিলেন। আত্মীয়, বন্ধু, আশ্রিত, অনুগত, অতিথি অভ্যাগতকে তিনি আপনার বিপুল ঔদার্যের দ্বারা বেষ্টন করিয়া ধরিয়াছিলেন। তাহার দক্ষিণের বারান্দায়, তাহার দক্ষিণের বাগানে, পুকুরের বাঁধা ঘাটে, মাছ ধরিবার সভায় তিনি মূর্তিমান দাক্ষিণ্যের মতো বিরাজ করিতেন। নাট্যকৌতুক, আমোদ উৎসবের নানা সংকল্প তাহাকে আশ্রয় করিয়া নব নব বিকাশ লাভের চেষ্টা করিত। শৈশবের অনধিকার বশত তাহাদের যে সমস্ত উদ্যোগের মধ্যে আমরা সকল সময় প্রবেশ করিতে পারিতাম না, কিন্তু উৎসাহের ঢেউ চারিদিক হইতে আসিয়া আমাদের ঔৎসুক্যের উপরে কেবলই ঘা দিতে থাকিত। বেশ মনে পড়ে,
বড়দাদা একবার কি একটা কিম্ভূত কৌতুক নাটক মানে বার্লস্কুয়ে রচনা করিয়াছিলেন। প্রতিদিন মধ্যাহ্নে গুণদাদার বড় বৈঠকখানা ঘরে তাহার রিহার্সাল চলিত। আমরা এ বাড়ির বারান্দায় দাঁড়াইয়া খোলা জানালার ভিতর দিয়া অট্টহাস্যের সহিত মিশ্রিত অদ্ভুত গানের কিছু কিছু পদ শুনিতে পাইতাম এবং অক্ষয় মজুমদার মহাশয়ের উদ্দাম নৃত্যেরও কিছু কিছু দেখা যাইত। গানের এক অংশ এখনো মনে আছে। ও কথা আর বলো না, আর বলো না, বলছো মধু কিসের ঝোঁকে, এ বড় হাসির কথা, হাসির কথা, হাসবে লোকে, হা 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 হাসবে লোকে। এত বড় হাসির কথাটা যে কি তাহা আজ পর্যন্ত জানিতে পারি নাই, কিন্তু এক সময় জানিতে পাইব, এই আশাতেই মনটা খুব দোলা খাইত। একটা নিতান্ত সামান্য ঘটনায় আমার প্রতি গুণদাদার স্নেহকে আমি কিরূপ বিশেষভাবে উদ্বোধিত করিয়াছিলাম সে কথা আমার মনে পড়িতেছে। স্কুলে আমি কোনোদিন প্রাইজ পাই নাই। একবার কেবল সচ্চরিত্রের পুরস্কার বলিয়া একখানা ছন্দমালা বই পাইয়াছিলাম। আমাদের তিনজনের মধ্যে সত্যই পড়াশুনোয় সেরা ছিল। সে কোনো একবার পরীক্ষায় ভালো রূপ পাশ করিয়া একটা প্রাইজ পাইয়াছিল। সেদিন স্কুল হইতে ফিরিয়া গাড়ি হইতে নামিয়াই দৌড়িয়ে গুণদাদাকে খবর দিতে চলিলাম। তিনি বাগানে বসিয়াছিলেন। আমি দূর হইতেই চিৎকার করিয়া ঘোষণা করিলাম, গুণদাদা, সত্য প্রাইজ পাইয়াছে। তিনি হাসিয়া আমাকে কাছে টানিয়া লইয়া জিজ্ঞেস করিলেন, তুমি প্রাইজ পাও নাই? আমি কহিলাম, না, আমি পাই নাই, সত্য পাইয়াছে। ইহাতে গুণদাদা ভারী খুশি হইলেন। আমি নিজে প্রাইজ না পাওয়া সত্ত্বেও সত্যর প্রাইজ পাওয়া লইয়া এত উৎসাহ করিতেছি, ইহা তাহার কাছে বিশেষ একটা সদ্গুণের পরিচয় বলিয়া মনে হইল। তিনি আমার সামনেই সেই কথাটা অন্য লোকের কাছে বলিলেন। এই ব্যাপারের মধ্যে কিছুমাত্র গৌরবের কথা আছে তাহা আমার মনেও ছিল না। হঠাৎ তাহার কাছে প্রশংসা পাইয়া আমি বিস্মিত হইয়া গেলাম। এইরূপে আমি প্রাইজ না পাওয়ার প্রাইজ পাইলাম, কিন্তু সেটা ভালো হইল না। আমার তো মনে হয় ছেলেদের দান করা ভালো, কিন্তু পুরস্কার দান করা ভালো নহে। ছেলেরা বাহিরের দিকে তাকাইবে, আপনার দিকে তাকাইবে না, ইহাই তাহাদের পক্ষে স্বাস্থ্যকর। আমি বাড়ির আবহাওয়ার এইটুকু অংশ আজকে পাঠ করলাম। এর পরের অংশটি পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।